আমাদের গ্রাম্য নদীর ধারে মরিঘাটা বলে ছোট্ট একটা গ্রাম। কঘর বুনোর বাস। এ জেলায় যখন নীলকুঠির আমল ছিল, দোর্দণ্ড প্রতাপ নীলকুঠির সাহেবরা টমটম হাঁকিয়ে চলে যেত নদীর পাশের চওড়া ছায়াছন্ন পথ বেয়ে। তখন শ্রমিকের কাজ করবার জন্যে সাঁওতাল পরগনা থেকে যেসব লোক আমদানি করা হয়েছিল, তাদেরই বর্তমান বংশধরগণ এখন একেবারে ভাষায়, ধর্মে, আচারে, ব্যবহারে সম্পূর্ণ বাঙালি হয়ে পড়েছে। এদেশে তাদের বলল বুনো। সমাজের নিম্নস্তরের শেষ ধাপে এদের স্থান। লোকের কাঠ কেটে, ধান মেরে, দিনমজুরি করে এরা জীবিকা নির্বাহ করে। সারাদিন খাটুনির পরে তাড়ি খায়। এই তাড়ি খাওয়ার জন্যেই এরা ঘৃণিত হয় পল্লী সমাজে। পল্লীগ্রামে হিন্দু বা মুসলমান চাষি মহলে মদ কেউ ছোঁয় না। ওটা ভদ্রলোকেদের একচেটে ব্যাপার। মরিঘাটা নদীপথে 4 ক্রোশ আমাদের ঘাট থেকে। সেবার মাঘী পূর্ণিমার দিন গঙ্গা স্নানের যাত্রীরা কেউ যাচ্ছে নবদ্বীপে, কেউ গৌরনগরের ঘাটে। উভয় স্থানই বহু দূর আমাদের গ্রাম থেকে। যাদের নিজেদের গরুর গাড়ি আছে, তারা আগের রাত্রে গাড়ি করে চলে গিয়েছে 18-19 মাইল দূরবর্তী গৌরনগরের গঙ্গার তীরের দিকে। অপেক্ষাকৃত সাহসী ও চালাক চতুর যাত্রীরা যাবে ট্রেনে উঠে নবদ্বীপ। রাধা দুধ দিতে এসে বললে, বাবু, গঙ্গা চানে গেলেন না? যে ভিড়, মেয়েদের নিয়ে অত দূরে যাওয়া। তবে মরিঘাটা যান বাবু, নৌকা করে কত লোক যাচ্ছে। সেখানে গঙ্গা কোথায়? মরিঘাটায় গিয়ে কি হবে? না বাবু, সেখানে আজ গঙ্গা আসেন। কে বললে? সেখানে এক বুনো সাধু আছে, তাকে মা স্বপ্ন দিয়েলেন। আজ 2 বছর হলো মাঘী পূর্ণিমার দিন গঙ্গা সেখানে আসবেন। মা বললেন, গরিব দুঃখী লোক যারা নবদ্বীপে বা গৌরনগরে পয়সা খরচ করে যেতে পারে না, তাদের উদ্ধার করবার জন্য ওই মরিঘাটাতে তিনি আসবেন একদিনের জন্য। সব গরিব দুঃখী লোক সেখানে যায় আজ 2 বছর ধরে। মস্ত মেলা বসে, যান না আপনি। কথাটা ভালো লাগলো। গঙ্গা স্নানে উদ্ধার হবার বাসনা যত থাক না থাক, অনেক লোক যেখানে এসে জোটে পুণ্য অর্জনের আশায়, সে স্থানের অসাধারণত্ব অনস্বীকার্য। অক্রুর মাঝির নৌকো ভাড়া করে সবাই মিলে রওনা হই মরিঘাটার দিকে। আমাদের পাড়ার অনেক ছেলে মেয়ে আমাদের সঙ্গে চলেছে মেলা দেখতে। যেখানে মাঠে কুল পেকেছে, সেখানেই তারা নৌকা লাগাবে ডাঙায়। হই হই করে কুল পাড়তে ছুটবে। ছোলা খেতে ঘুঘু মারবার চেষ্টা করবে গুলতি ছুঁড়ে। ছোলার ফল তুলবে। প্রথম বসন্তে মাঠে মাঠে ঘেঁটু ফুল, বড় বড় শিমুল গাছে শিমুল ফুলের মেলা। কোকিল ডাকছে, জললিপি চড়ছে শ্যাওলার দামে। বাতাসে ঘেঁটু ফুলের তেতো গন্ধ আর শুকনো কষার ছোপের গন্ধ ভেসে আসছে। মরিঘাটা পৌঁছতে বেলা 12টা বেজে গেল। দূর থেকে একটা কোলাহল কানে গেল। বহু লোকের সমাগম হয়েছে বটে। আমাদের নৌকো ভিড়ল একটা প্রাচীন বটবৃক্ষের ছায়ায়। সেখানে আমাদের মতো অমন কত নৌকো ভিড়েছে। বটতলায় কত লোক রান্না করে খাচ্ছে। মেয়েদের ভিড় বটতলার ওপাশের ঘাটে। সেখানে সবাই স্নান করছে। গঙ্গা নাকি মাত্র সেইটুকু জায়গাতেই আসবার অঙ্গীকার করেছিলেন সেই বুনো সাধুর কাছে। সুতরাং সেখানেই ভিড় করেছে স্নানার্থীরা। তার 1 হাত এদিকেও নয়, 1 ফুট ওদিকেও নয়। অক্রুর মাঝি বললে, মেয়েদের নিয়ে এবারের ভিড়ে কষ্ট হবে। চলুন ওপারে। ওপারে সেই বুনো সাধুর আখড়া। আপনি গেলি জায়গা দেবে। ওই দেখা যাচ্ছে দেনার আখড়া। ওপারে রান্না করে খাবার জায়গা হবে কন। নইলে এপারে কনে বা কাঠ, কনে বা উনুন। মেয়েরা বললেন আগে তাঁরা মেলা বেরিয়ে দেখবেন। মেলা বেড়াতে গেলেন মেয়েরা। আমিও সঙ্গে আছি।
তেলে ভাজা বেগুনি ফুলুরির দোকান, খেলনার দোকান, ঘুনসি ফিতে চিরুনির দোকান, চায়ের দোকান। ভিড় বেশি লেগেছে তেলে ভাজা খাবারের দোকানে, আর তার চেয়েও ভিড় চায়ের দোকানে। পাড়াগাঁয়ে চায়ের দোকানে ভিড় বেশি হয়। এখানে যারা এসেছে এদের মধ্যে চা অনেকেই বাপের জন্মে খায়নি। শৌখিন জিনিস হিসেবে অনেকেই এক পেয়ালা চা কিনে চেখে দেখছে। বুনো, কাওড়া, মালো, ডোম, বাগদি মুসলমানদের ভিড় বেশি এসব মেলায়। হ্যাঁ, মুসলমানদেরও। তাদের মেয়েদের উৎসাহ কোনো অংশে কম নয়। গঙ্গা স্নান তারা অবশ্যই করে না, কিন্তু মেলা দেখতে আসে ও জিনিসপত্র কেনে। চায়ের দোকানের ভিড়ের মধ্যে দেখি মা অনিচ্ছুক ছোট ছেলের মুখের কাছে চায়ের ভাঁড় ধরে বলছে, খেয়ে নে, অমন করবি তো। এর বলে চা, ভারী মিষ্টি, দেখো খেয়ে। ওষুধ, জ্বর আর হবে নে। মোলো যা ছেলে, 4 পয়সা দিয়ে কিনে এখন আমি ফেলে দেবো কেনে? মুই তো 2 বার খেলাম, দেখলি নে, খা। সরলা পল্লীবধূদের ঠকিয়ে মহকুমা শহরের ঘু ঘু দোকানদার অবিনাশ মোড়ল মণিহারি জিনিস বিক্রি করছে। এরে বলে সোহাগী সাবান, গরম জল করে মেখে দেখো না নিয়ে গিয়ে, ভুর ভুর করবে গায়ে গন্ধ, চুলকুনি সেরে যাবে ছেলেদের। 9.5 দাম, তা তোমাদের কাছে আলাদা কথা। এই 2 পয়সা কম দিও। দাও দাও, পয়সা দাও। বাবু যে ভালো আছেন? মাদের এনেছেন বুঝি? বেশ বেশ, প্রাতপের নাম। এই নেন, একটা সিগারেট খান। আসুন আসুন। আচ্ছা, পেন নাম হই আসবেন তাহলে। এরপর দয়া করে রান্না বান্না করবেন ও পরে। সেই ভালো, এপারে সত্যি জাতের ভিড়। কিন্তু কি চমৎকার লাগে এদের আমোদ, উৎসাহ, ফুর্তি। বছরে একদিন মেলা, এমন উৎসব আসে ওদের জীবনে। আর সব দিন এরা বেগুন পোঁতে, ধান মারে, কলাই মারে, হলুদ শোকায়। আজ এসেছে ছেলে মেয়েদের হাত ধরে মেলা বেড়াতে। খাবে না চা, কিনবে না সোহাগী সাবান। নদীর ধারে লোকেরা রেঁধে খাচ্ছে। সবাই কিনছে নতুন হাঁড়ি, মাছ ও আলু। আমার বেশি ভালো লাগে দেখতে লোকে কি খায়। বেশিরভাগ লোক রেঁধেছে মাছের ঝোল আর ভাত। আলু ও বেগুন কুটে দিচ্ছে ঝোলে। আলু ভাতে বেগুন ভাতে মাখছে নুন তেল দিয়ে, যাদের ভাত হয়ে গিয়েছে। কপি বিক্রি হচ্ছে চড়া দামে। এ অঞ্চলে কপির চাষ নেই, ওটা শৌখিন শহুরে আনাজ বলে গণ্য। কপি সবাই কেনেনি, যারা কিনেছে তারা অনেকে রেখে দিয়েছে বাড়ি নিয়ে গিয়ে 5 জনকে দেখিয়ে খাবে। খুব গরিব যারা, তারা রাঁধছে শুধু আলু বা মানকচু ভাতে ভাত। একটি মা ও ছেলে একটা আঙট কলার পাতে একত্রে খেতে বসেছে। মোটা লাল আউশ চালের 1 রাশ ভাত, তার সঙ্গে ছোট্ট এতটুকু আলু ভাতে। তার পাশেই একদল বড় বড় কই মাছ ভাজছে দেখে ছোট্ট ছেলেটা বলছে, দেখ মা, কত বড় মাছ, কই মাছ খাবো মা। চুপ কর, ওদিকে তাকাতে নেই, খেয়ে নাও। লঙ্কা খাবি? লঙ্কা মেখে দেবো। একজন কুলের অম্বল সাঁতলাচ্ছে ওপাশে। আমাদের বেলা হয়ে যাচ্ছে। মাছও কিনতাম, কিন্তু মাঝি বলে দিয়েছিল সাধুর আখড়াতে মাছ রান্না চলবে না। নৌকো নদী পার হলো। ওপারে মাঠের মধ্যে, ঠিক নদীর ধারে, সাধুর আশ্রম। 5-6 খানি খড়ের ঘর, নিচু ঢালা, ছোট নিচু দাওয়া। পরিষ্কার পরিচ্ছন্ন নিকোনো পুঁছোনো ঘরগুলি। গোবর দিয়ে লেপা চওড়া উঠোন। উঠোনের মাঝখানে বাতাবি লেবু গাছে থোকা থোকা সাদা ফুল ও কুঁড়ি। মন মাতানো ভুরভুরে তীব্র গন্ধ দুপুরের বাতাসে। অনেক যাত্রী আশ্রয় নিয়েছে ঘরের দাবায়, বাতাবি লেবুতলার ছায়ায়। এরা কিন্তু রাঁধছে না। আখড়ায় আজ মোচ্ছব। বড় বড় হাঁড়িতে খিচুড়ি রান্না হচ্ছে। সাধুর শিষ্যবর্গ মৎসবের প্রসাদ খাবে। আমাদের মাঝি গিয়ে আমাদের কথা বলতেই
সাধু বেরিয়ে এলো। বিনীতভাবে হাত দুটি জোর করে বললে, আসুন বাবা ঠাকুর, আসুন। বামুনের পায়ের ধুলো পড়ল, বড় ভাগ্যি আমার। আপনার আখড়াটি বেশ ভালো দেখছি। আপনাদের দয়া আঙুল ঊর্ধ্ব দিকে তুলে বললে, আর তেনার দয়া, সে জনার দয়া। তা একটা কথা হচ্ছে, এসেছেন যখন, তখন দয়া করে রান্না বান্না জোগাড় করে দিই। বললাম, অন্য কোনো জোগাড়ের দরকার নেই, সব আছে আমার সঙ্গে। আপনি শুধু রান্না করবার জন্য একটা স্থান দেখিয়ে দিন, আর উনুন খুঁড়বার জন্য দয়া করে একটা শাবল যদি থাকে তো পাঠিয়ে দিন। মাঝি উনুন খুঁড়ে দেবে এখন। ওই মাঠে শুকনো কাঠ পাওয়া যাবে না? সাধু হেসে বললে, ওর জন্য কিছু ভাববেন না। পুপ্পতার ঘরখানা নিকোনো পুছনো আছে, ওর দাওয়ায় নতুন উনুন পাতা আছে। কেউ রাঁধেনি সে উনুনে। কিন্তু একটা কথা বাবু। কি? হাত জোর করে বললে, চাল ডাল আমি দেব। না না, আপনি কেন দেবেন? আমাদের সঙ্গে সব আছে, আপনি শুধু আমাদের জায়গা দেখিয়ে দিলেই যথেষ্ট হবে। সাধু দুঃখিত হলো বুঝলাম ওর মুখ দেখে, কিন্তু আর কিছু বললে না। একটু পরে আমরা দলবল শুদ্ধ গাছের ধারের ঘরখানা দখল করে নিজেদের জিনিসপত্র সেখানে আনিয়ে নিলাম নৌকো থেকে। সাধু নিজে এসে দুখানা নতুন মাদুর বিছিয়ে দিয়ে গেল দাবায়। বললে, মা ঠাকুরদের জন্য একখানা মাদুর ঘরের মধ্যে দেব এনে? না, আমাদের সঙ্গে শতরঞ্চি রয়েছে। সাধু ডাকলে, হে হরিদাসী, ও হরিদাসী, এইদিকে শুনে যাও, শুনে যাও। একটি 25-26 বছরের সুন্দর বউ আধ ঘন্টা দিয়ে এসে দাওয়ার নিচে দাঁড়িয়ে বললে, কি বাবা, কিছু বলছেন? এনাদের জল তুলে এনে দাও। এনাদের এখানে থাকো, যা লাগে এনে দাও। তেঁতুলতলা থেকে চেলা করা শুকনো বড়ার কাঠ যত লাগে এনে দাও। হ্যাঁ, আর মা ঠাকুরকে শুধু কি লাগবে? বউটি হাসি মুখে দাবায় উঠে এসে আমার স্ত্রীর সঙ্গে আলাপ করলে। তারপর ছুটল কাঠ আর জল আনতে। বারবার ছুটোছুটি করে সে এটা ওটা আনতে লাগলো, কেননা শেষ পর্যন্ত দেখা গেল অনেক জিনিসই আমাদের আনা হয়নি বাড়ি থেকে। যেমন হাতা আনতে ভুল হয়েছে, জল রাখবার বালতি বা ঘড়া নেই, ডাল ঢালবার পাত্র নেই, শুকনো লঙ্কা খুঁজে পাওয়া গেল না, ইত্যাদি ইত্যাদি। আমার স্ত্রী অপ্রতিভ মুখে আমার দিকে চেয়ে আমার ঘাড়ে দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে বললেন, বাবা, যে তাড়াতাড়ি তোমার, অতি কি সুশৃঙ্খলে সব জিনিস গোছানো যায়? অত হড়বড়ানিতে মাথা গুলিয়ে যায় না? আমি নির্বিকারভাবে অন্যদিকে চেয়ে থাকি। ইতিমধ্যে সাধু বাবাজি একটা বড় 250 পালি ভর্তি মুরগি এবং এক ছড়া সুপক্ক মর্তমান কলা নিয়ে এসে বললে, বাবু, সেবা করুন। এসব আবার কেন? কেন বাবু? আমরা এতই অধম জাত যে আমাদের কোনো জিনিস নেবেন না? নিচ্ছি তো, জল নিচ্ছি, কাঠ নিচ্ছি, বাসন কোসন নিচ্ছি, তাহলে কি নিলাম না বলুন তো? আবার খাবার দাবার কেন? তাও আমার আখড়ায় আপনাদের মতো লোক আগে কখনো আসেনি। আমি যেতে বুনো ভেগ নিয়ে পোষ্টম হয়েছি। তেনার দয়া কি বুঝি বলুন? আমার নাম ছিল রামনাল বুনো। আমার বাপের নাম চিওরি বুনো। তিনি তবলদার ছিলেন। ভদ্রলোকের বাড়ির কাঠ কেটে সংসার নির্বাহ করতেন। তেনার বয়স হয়েছিল অনেক, এক কম 100 বছরে মারা যায়। আমার বয়স কত বলুন দেখি বাবু? সাধুর চেহারা বেশ ভালো লেগেছিল আমার। খুব মোটা, জোয়ান, লম্বা চেহারা, প্রকাণ্ড ভুঁড়ি, অথচ অথর্ব গোছের মোটা নয়। বেশ বলিষ্ঠ, কর্মকুশল হাত পা, লম্বা ধরনের খুব বড় মুখখানা, মস্ত বড় বড় জলজলে চোখ, নারদ ঋষির মতো এতখানি সাদা দাড়ি, মাথার লম্বা চুল পেছনের দিকে মেয়েদের মতো ঝুঁটি করে বাঁধা, অথচ মুখখানিতে বালকের সারল্য ও হাসি, যাত্রা দলের মহাদেবের মতো দেখতে। বললাম,
কত হবে? 60-62? বিশ্বাস করবেন না, ৭৯ বছর যাচ্ছে তেনার দয়ায়। সত্যিই আশ্চর্য হওয়ার কথা। এমন মর্দজোয়ান পুরুষটিকে ৮০ বছরের বুড়ো কোনো ক্রমেই ভাবা যায় না। মুখের চামড়া মসৃণ, অকুঞ্চিত বালকের মতো, একটি রেখাও নেই কোথাও। অবশ্যই সেটা খানিকটা সম্ভব হয়েছে মেদবাহুল্যের দরুন। অবাক হয়ে সাধুর দিকে আমি চেয়ে রইলাম। বাবু, বিশ্বাস না হয় অম্বরপুরের কাছারির পুরনো কাগজ দেখবেন। ১৩০১ সালে বন্যের সময় আমি কাছারিতে পেয়াদা ছিলাম। তখন আমার উঠতি বয়স, নাটি ধরতে পারি, সরকি ধরতে পারি। তারপর এ পথে এলাম। তেনার হুকুম হলো, তো অনেকদিন ভেঙেছি। আর ৩৬-৩৮ বছর তো হবেই। বিয়ে থাওয়া করিনি। এই আখড়া যেখানে দেখছেন, এখানে জঙ্গল ছিল। কি গহীন জঙ্গল, বাঘ থাকতো। জঙ্গল কেটে আখড়া জমাই। ভালো লাগে? বড় আনন্দে থাকি বাবু। শিষ্যি সেবকরা আসে, সন্ধেবেলা জোছনা ওঠে। গাঙের ধারে বড় একখানা হলো ঠাকুর ঘর। ওর দাওয়ায় বসে খোল করতাল বাজিয়ে হরি নাম করি। একটা কথা বাবু, পথ চলতি লোক আমার আখড়া এলি ভিড়তে পারে না। চাল দেই, ডাল দেই, রেতে খাও। আমি ছোট জাত, আমার হাতে খাবা না। রান্না বাড়া করো, খাও, মিটে গেল। মানুষদের একটু সেবা, তা করবার ভাগ্যে কি আমার হবে? তেনার দয়া। বাবু, তামাক সেবা করেন? হ্যাঁ, তবে আমার কাছে বিড়ি আছে। তামাক সেজে আনি, বসুন। নদীর ধারে ক্রমে বেলা পড়ল। সাধুর আশ্রমে ভিড় বেড়ে গেল খুব। মৎস্যবের কীর্তন শুরু হলো বাতাবি লেবুতলায়। সাধু সব দিক তদারক করে বেড়ায়, আর তার মাঝে মাঝে আমার কাছে এসে বসে। কিন্তু একদণ্ড সুস্থির হয়ে বসতে পায় না। এ এসে বলে একটা ঘোড়া দাও, ও এসে বলে একটা ঘটি দাও। সাধু উঠে উঠে গিয়ে তাদের জিনিস দিয়ে আসছে। যে যা হুকুম করছে তক্ষুনি তামিল করছে। এতটুকু অহংকার নেই, সাধুগিরির দম্ভ নেই, যেন সবারইও চাকর। অনেক লোক আখড়ার বড় উঠানে ইতস্তত রেঁধে খাচ্ছে। সবাই মৎস্যবের ভাত খাবে না বুঝলাম। একবার হরিদাসী এসে বললে, বাবা, নামযজ্ঞ তো শেষ হয়েছে, এবার কিছু মুখে দিন। সকাল থেকে তো কিচ্ছুটি খাননি। তখন বেলা 5টা হবে। আশ্চর্য হয়ে বললাম, সকাল থেকে কিছু খাননি? হরিদাসী বললে, বাবার ওই রকম, সন্ধ্যের আগে একবার মাত্র খান। অন্যদিন তাও সকালে পেঁপে খান, কলা খান, আজ তাও খাননি। আপনি কিছু মুখে না দিলে আমিও কিন্তু বাবা খেতে বসবো না, এই আমি বলে দিলুম। সাধু হেসে বললে, আচ্ছা যা মা, একটু গুড় জল নিয়ে আয়। মালসা ভোগ নিবেদন হয়েছে? যা, বাবুদের জন্য একটা ভালো দেখে মালসা নিয়ে আয় দেখি। দুখানা পাটালি বেশি করে দিয়ে আনিস। হ্যাঁ, বাবুদের মালসা ভোগ খেতে কোনো আপত্তি নেই তো? না, আপত্তি কিসের? হরিদাসী চলে গেল এবং খানিক পরে একটা মালসা ভোগ আমাদের সামনে নিয়ে এসে রাখলে। রান্না হচ্ছিল পাশের ঢেকিশালের এক কোণে। হরিদাসী সেদিকে তাকিয়ে বলে উঠল, বাবু, আপনাদের রান্না নেমে গিয়েছে। কলার পাতা কেটে আনি, জায়গা করে দিই, খেতে বসুন। বেলা যে বয়ে গেল। জিজ্ঞেস করলাম, বউটি কে? ওরা গোয়ালি, কাছেই এই কামদেবপুরে বাড়ি। আমাকে বড্ড ভক্তি করে, একেবারে যেন আর জন্মের মেয়ে কি মা। ওরা স্বামী স্ত্রী এইখানে মৎস্যবের সময় অন্নভোগ খায়, অনেকেই খায়। আমাদের খাবার সময় সাধু কতবার যে এলো গেল, হাত জোড় করে ঢেকিশালের বাইরে দাঁড়িয়ে রইল। খাবার শেষে যখন হরিদাসী বড় এক বাটি জাল দেওয়া দুধ হাতে ঢুকল, তখন আমরা প্রতিবাদ জানালাম। দুধ কেন আবার? হরিদাসী জানালে এ দুধ তার নিজের হাতে জাল দেওয়া, খেতে কোনো আপত্তি হবার কারণ নেই।
সাধু বললে, সেবা করুন বাবু। আমি ওরে বলেছিলাম বাবুদের জন্য 1.5 সের দুধ আলাদা করে ক্ষীরের মতো করে জাল দাও, ওদের খাওয়ার কষ্ট হবে। আহারাদির পর বেলা একেবারে গেল। অম্বরপুরের মাঠের বন্য কুল গাছগুলোর পিছনে টকটকে রাঙা সূর্যটা অস্ত যাচ্ছে। লেবু ফুলের সুবাস ছায়াস্নিগ্ধ বাতাসকে মদির করে তুলেছে। শুকনো কষার ঝোপের গন্ধ আসছে গাঙের ধার থেকে। মেলা ফেরত যাত্রীরা আখড়ার সামনে গরুর গাড়িতে উঠে নিজের নিজের গ্রামে রওনা হচ্ছে। খেয়াঘাটে একখানা যাত্রী বোঝাই নৌকা এপারের দিকে আসছে। মেলা থেকে যারা বাড়ি ফিরছে তাদের কারোর হাতে তেলে ভাজা পাঁপড়ের গোছা, কারো হাতে একটা কপি, কারোর হাতে নতুন বটি। মাঝি আবার ওপারে গেল মেয়েদের নিয়ে। যাবার আগে অপরাহ্নের ছায়ায় আরেকবার মেলা দেখতে চায় মেয়েরা। আমি গেলাম না। সাধুর সঙ্গে বসে গল্প করছি দেখে স্ত্রীও কিছু বললেন না। সাধু দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললে, যাক, এই বছরের মতো মেলা শেষ হয়ে গেল। আবার যদি বাঁচি আসছে বছর, তখন নয় আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আসবেন তো বাবু? কথাটা আমার মনে পড়ে গেল। বললাম, মরিঘাটের এখানে গঙ্গা আসেন, কে নাকি স্বপ্নে দেখেছিলেন। আপনি নাকি? সাধু গম্ভীর হয়ে গেল হঠাৎ। কিছুক্ষণ চুপ করে থেকে এদিক ওদিক তাকিয়ে দেখলে কেমন এক অদ্ভুত ধরনের হাসি ওর দাড়ির জাল ভেদ করে ওর সারা মুখখানায় বিস্তার লাভ করলে। কি চমৎকার জ্ঞান ও কৌতুক মিশ্রিত হাসির ছবি! যেন অতি প্রবীণ জ্ঞানবৃদ্ধ ঠাকুরদাদা কৌতুক ও করুণার হাসি হাসছেন তাঁর অবোধ নাতিটির প্রশ্ন শুনে। তিনি বললেন, স্বপন টপন নয়, এখানকার গরিব লোকে পয়সা খরচ করে গঙ্গায় নাইতে যেতে পারে না মাঘী পূর্ণিমায়। তাই রটিয়ে দিয়েছি মা গঙ্গা এই মরিঘাটার গাঙে আসবেন বলেছেন আমার কাছে পূর্ণিমার যোগের দিন। মন শুদ্ধ করে নাইলে এখানেই গঙ্গা, তিনি নেই কোন জায়গায়। সন্ধ্যা হবার আগেই সাধুর কাছ থেকে বিদায় নিয়ে যখন নৌকায় উঠি, তখন ওপারের সেই বটগাছটার পেছন থেকে মস্ত বড় চাঁদখানা উঠেছে। এপারে চিকচিকে চখা বালির ঘাটে হাত জোর করে বুনো সাধুটি দাঁড়িয়ে বলছে, মা ঠাকুরনকে নিয়ে আবার আসবেন বাবু সামনের বছর। ভুলে যেও না মা তোমার বুড়ো খোকাকে। দণ্ডবত হই মা, যদি বেঁচে থাকি সামনের বছর পায়ের ধুলো যেন পড়ে। দেখি আমার স্ত্রীর চোখে জল। শেষ হলো আমাদের আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত মরিঘাটের মেলা। আজ গল্পের একটি বিশেষ ভূমিকায় কণ্ঠ দিয়েছেন ভেল অফ টেলস থেকে শীর্ষেন্দু ভৌমিক। শীর্ষেন্দু ভৌমিককে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই প্রচেষ্টায় আমাদের পাশে থাকবার জন্য। গল্প পাঠে আমি প্রভাকর। গল্পের অন্যান্য বিভিন্ন চরিত্রে পিয়ালি, দেবস্মিতা এবং আমি প্রভাকর। কেমন লাগলো আমাদের আজকের নিবেদন অবশ্যই জানান আমাদের ইউটিউব কমেন্ট বক্সে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আগামী পর্বে আরও একটি ভিন্ন স্বাদের রোমাঞ্চকর গল্প নিয়ে থাকবো আমরা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।